হাসিনা শীঘ্রই আসবে এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে, করতে হবে না। সেনাবাহিনী একটু ডিজার্ভ করছে, তো এটা তো হবেই। আপনি বান্দরের মাথায় তুলছেন, বান্দরের প্রথম কান্দে নিছেন। 5 আগস্টে দেখেছি তো কিভাবে বান্দরদেরকে সেনাবাহিনীর লোক কাঁদে নিছিল, দেখেন না দৃশ্যগুলো? ভিডিও এখন আছে, আর মাইন্ড করেন না। একটু যে ল্যাংটা সুলেমান আঙ্গুল দেখাইতেছে, কারণ ইদানিং ল্যাংটা সুলেমানের আঙ্গুলে একটু আঠা লাগাই দিছে, যে আমাদের একজন সঙ্গীত শিল্পী লাগাই দিছে ওর মতো একটু, এই জন্য আঙ্গুল দেখাই। তো এখন এদের এটা ডিজার্ভ করে আপনি কান্দে করে নিয়েছেন বান্দর এখন আপনার মাথায় উঠছে, তো মাথায় উঠে তো আপনার মুতে দিবেই, স্বাভাবিক। তো এখন আমি তো চাই এটা ফাঁসি হোক, এদের ফাঁসি হোক, এখন ফাঁসি হোক। আমি বলবো কেমন লাগে এখন, আমি বলবো এখন ভালো আছে, এটা বলবো। শুনেন, এই যে দেশের সেনাবাহিনী যারা নিজেরা বলছে আগে তারা একবেলা ভাত খাইতো, এই জন্য কিন্তু বলা আছে যে কারো উপকার করতে না, ভাত দিতে নাই, ভাত দিলে বেমানি করে। সেনাবাহিনী 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করছে শেখ হাসিনা। মৌলবীদেরও পাশার গোস্ত, ঘাড়ের গর্দানের গোস্ত, পেটের গোস্ত, পেটকে বানানোর সুযোগ দিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সেনাবাহিনী এবং মিলিটারি এবং মোল্লা দুইটারই কিন্তু চর্বি বাড়াই দিয়েছিল শেখ হাসিনা। চর্বি একটু কমুক, দরকার আছে। এক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে এখন লাগছে না, এদের চর্বি একটু কমানোর দরকার। আপনি খেয়াল করেন যে শুধু সাবেক না, বর্তমানে যারা চাকরিরত তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। এগুলো সব বিচিত্র মামলা, একটা তো 3 বার মরে। মানে আপনি একটা একই ব্যক্তি, মনে করেন সলিমুদ্দিন মারা গেছে ময়মনসিংহ, সলিমুদ্দিন মারা গেছে রাজশাহী, সলিমুদ্দিন মারা গেছে বরিশাল, একসাথে। মাশাআল্লাহ, সেই মামলার আসামি শহীদ হয়ে গেছে, বেহেশতে যায় হুর করে গেছিল, হঠাৎ করে দেশে জিন্দা ফিরে আসছে। আরে জিন্দা ফিরে এলাম আমি, তুই সালাম ময়রা ফিরে আসলি কেমনে? রাজক ঘটনা না? মানে বাংলাদেশে এরকম মামলা আছে। তো এই মামলাগুলো চলবে, এই সমস্ত খেলা চলবেই, এবং এটা তারা ডিজার্ভ করে। তারা বুঝুক এখন কেমন লাগে যে ফ্রাঙ্কিস্টাইন পয়দা হলো। আপনি দেখেন, সেইখানে সেনাবাহিনী মাঠে থাকলে চোরেরা পালাই যেত, বদমাইশেরা পালাই যেত, লম্পটেরা পালাই যেত, শেষরা চোরও পালাই যেত। সেই জায়গায় সেনাবাহিনীর গাড়ির সামনে গিয়ে এইভাবে পিটাইতেছে, এটা কথা। মানে আপনি আগে কিন্তু মানুষ আনসারের সামনে কারো পিটাইতে সাহস পেত না। আনসার যেগুলো মানুষ মনে করতো যে এগুলো কলা গাছের সামনে কিন্তু মারামারি করতে সাহস পেতেন। আর্মির সামনে মারামারি করে বিষয়টা কি দাঁড়াইলো? আর্মিরা নিজেদেরকে আনসারে পরিণত করছে, সুতরাং এখন তো তাদের দায়ভার ভোগ করতে হবে, আপনি ফিরাইতে পারবেন না। তো বাংলাদেশে আপনি ঠিক বলেছেন, সেনাবাহিনী যদি সর্বনাশ না করতো, ইউনুস বলেন, ফিনুস বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আর এনসিপি, ফেনসিপি, মেনসিপি যাই বলেন, কারণ বাবার ক্ষমতা হইতো না প্রেস ক্লাব থেকে একটা চায়ের দোকানটা তুলে দিতে, বা মতিঝিলে 7/70 ওইখান থেকে একটা চায়ের দোকান তুলে দেওয়ার ক্ষমতা তাদের নাই। ঠেলা গাড়ি সরানোর ক্ষমতা ছিল না। এরা এসে শেখ হাসিনা সরকার করছে, তো কেমনি করে আমরা জানি। সেনাবাহিনীর মদত হয়েছে, সেনাবাহিনী আবার কারো ইশারায় করেছে, এটা আমরা জানি। কিন্তু ওই যে ভাষণের নাম নিতে মানুষ বলা যায় না। ভাষণে যদি ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়, ওটা কি আর বউ হিসেবে যায় বলতে পারে যে আমার ভাইজান, তোমার ভাইজান আমার গায়ে দেবর ধরলে না বলতে পারে যে আমার গায়ে হাত দিছে? ভাষণে ধরলে তার বলা যায় না। তো এরকম অনেক কিছু আছে, চাইলেও আমরা বলতে পারতেছি না যে কারা এদের করিয়েছে, কেন তারা করেছে। তবে একটা জিনিস বলে রাখি আপনাকে, শেখ হাসিনা শীঘ্রই আসবে এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে। যদিও এটা রাগ করে বললাম যে শেখ হাসিনা আরো পরে আসুক, কারণ মানুষের কষ্ট এত হয়ে গেছে যে এখন যারা আগে বলছে শেখ হাসিনার দরকার নাই, ছাত্রলীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, তাদের কিন্তু পেটে ভাত নাই। শুধু নিরাপত্তার কারণ না, পেটেই আসলে ভাত নাই ভাই। পেটে ভাত না দিলে ভাতারের সাথে যতই আপনি ঘুরেন মজা লাগবে না, একের ভাতারের ভালো লাগে না পেটে ভাত না থাকলে। আর তো হইলো লাঙের ভালো লাগবো, দেখো তো লাং ক্ষমতা, লাঙ্গেদের ভালো লাগবে না, কারণ পেটে ভাত না দিলে ভাতারে ভালো লাগবে না, লাঙ্গের প্রীতি ভালো লাগবে একটু না, একটু বুঝুক, দেখুক। তবে আমরা শুনলাম যে তিনি 30 সেকেন্ডের একটি ভাষণ দিয়েছেন, তাতে বাংলাদেশে সকল বিমানবন্দর সতর্কতা জারি করে ফেলেছে। মাশাআল্লাহ, 30 সেকেন্ডের ভাষণে। সেদিন আমি বলেছি শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন না, শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন, বাংলাদেশে এমনি বিপ্লব হয়ে যাবে। আসতে হবে না তাকে, আর আসলে যে কি হবে জনস্রোত, সেটা তো আপনারা দেখতেই পারবেন, আমরা সবাই দেখবো। তবে বাংলাদেশের মানুষ মনে করছিল, যেটা যে আরেকটা আপনারা বলছেন যে আমেরিকা যায় কেন, পাকিস্তান একটা জরিপ করছিল, তারা দেখছিল বেহেশতের সাথে তারা ইউরোপের বিষয়ে গুরুত্ব বেশি দেয়। পাকিস্তানের জরিপ শিক্ষিতদের মধ্যে বেহেশতের টিকিটের সাথে জরিপ বেশি আসছে। এই হচ্ছে তাদের অবস্থা, কারণ এরা জাতে মাতাল। তাহলে ঠিক, পাকিস্তান কিন্তু ভিসা ফ্রি, কেউ যায় না। ভারত কিন্তু ভিসা দেয় না, কান্নাকাটি করে। এদিকে বলে ভারত বয়কট, তেল পেঁয়াজ মরিচ সবই লাগে, এখন ভারতের ভিসাও চায়। কিন্তু পাকিস্তান কিন্তু ভিসা ফ্রি, যায় না কেউ, কারণ পাগল নিজের বোঝ পাগলেও বুঝে। তারা জানে উপরে যতই চাপা মারুক। মানে আমি বুঝতে পারি না, বাংলাদেশের মানুষ থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশে, আগে মতে বাংলাদেশে, খায় ভারতের দা, কিন্তু এদের প্রীতি কিভাবে কাবুল আর লাহোরে গিয়ে ঠেকে? বিহারি এদের কয় বিহারি, তাহলে তো সমস্যাই নিশ্চয়।
যাই হোক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক এটাই কামনা করি। তবে শেখ হাসিনা যদি আর 1 বছর ক্ষমতার বাইরে থাকে, এই দেশের মানুষ কিন্তু সিকরা লাগাই দিবে। মসজিদে কিন্তু দোয়া করে শুরু লাগলো শেখ হাসিনা। আল্লাহ আল্লাহ, আমি এই লাইভের মধ্যে জোরে সরে বলতে চাই, আপা প্লিজ আপনার এখন আসার দরকার নাই। আমি চাই না আপনি এখন আসেন, সিরিয়াসলি। আমি লাল হচ্ছে, এখনো তলা অনেক কিছু বাকি লাল হওয়া, আরো অনেক কিছু বাকি ভাই। কারণ হচ্ছে আরো আমি পুরোটা লাল দেখতে চাই, শেখ হাসিনা যেরকম ভিশন 2041 নিছিলেন, সেরকম এরা এত দূর দেখতে পায় না। তো এরা ভাবতেছে কি অমুকের ঘরে ভাত নাই, আমার কি, আমার তো 2 দিনের বুঝ আছে। আমি চাই ওদের ওই 2 দিনটাও ওভার হোক। মুক্তিযুদ্ধ নিয়ে কেন এদের মধ্যে এখনো বিতর্ক যে 30 লাখ শহীদ হয়েছে কি হয় না? কারণ মুক্তিযুদ্ধের সময় মাত্র 9 মাস ছিল, এবং এই 9 মাসে প্রত্যেক ঘর থেকে একজন শহীদ হয় নাই। যে কারণে তারা মুক্তিযুদ্ধ কোটা নিয়ে খাজ্জাইতো, যে খাজ্জানির ফলে আজকে এই দেশে এরকম একটা লক্ষ্মীন্দরের ঘরে বিষধর সাপ ঢুকে গেছে। আমি সেজন্য চাই এইবার যেন এই ভুলটা আর না হয়, প্রত্যেক ঘর থেকে। এই বিষয়ে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করলাম। অন্তত আরো মিনিমাম 6 মাস পরে, মানে আগামী অন্তত মনে করেন বাংলাদেশে যদি মানে কতগুলো ঘর আছে বলতে পারবো না, ধরেন 20 কোটি মানুষ বললাম, 20 কোটি মানুষের ধরেন বড় ছোট মিলায় ধরেন 5 কোটি ফ্যামিলি হইতে পারে। 5 কোটি ফ্যামিলি না, 5 কোটি ফ্যামিলির প্রত্যেক ঘরে যেন এই ধাক্কাটা লাগে, ফিনান্সিয়াল ক্রাইসিসটা যেন তারা ফিল করে, সিকিউরিটির অভাবটা যেন তারা ফিল করে। এবং সবার তো পাসপোর্ট নাই, বিদেশ যেতে পারবে না, কিন্তু তারপরও যেন এই জিনিসটা ফিল করে যে আমি পাসপোর্ট নিয়ে কোথাও যাইতে পারবো না, আমার জন্য সব দুয়ার বন্ধ হয়ে গেছে। এখন লাওসের ভিসা দেয় না, এখন পাকিস্তান। সেটাই তো এই জন্য আমি চাই ভাইয়া যে এই বাঙালির আরেকটু শিক্ষা হোক। এই বাঙালির শিক্ষা হয় নাই। বাঙালি বললে এটা বাঙালি অবমাননা করে, বাঙালি অত্যন্ত বিজ্ঞ বাঙালি মুসলমান বলেন। কারণ এই দেশের মানুষ এখন না বাঙালি না ভাইয়া আমি লাল হিন্দু গুলার বাদ দিব না, আমি এগুলার বাদ দিব না। তারা কি মনে করছে তার মাইনরিটির জন্য তাদের পক্ষে আমি কথা বলবো দেখে লাল হিন্দু গুলার আমি বাদ দিব? অসম্ভব। এগুলার আমি সবার আগে ফোন দেই যে খানকিরা তোরা ছিলি প্রিভিলেজড। যে মানুষটার পেটে 1 বছরের ভাত আছে, যার একবেলার ভাত নাই, সে যদি আরেকজনের বলে যে আমার পেটে ভাত আছে সো আমি সেফ, তুমি আরেকজনের কথা চিন্তা করবে না? তুমি ঢাকা শহরে থেকে সেফ, তুমি বুয়েট থেকে পড়ে, ঢাকা ভার্সিটি ডিএমসি থেকে পড়ে তুমি একটা স্কলারশিপ নিয়ে বিদেশ যাইতেছো, কিন্তু এক অজপাড়া গায়ে যে হিন্দু মেয়ে এটা পড়তে পারতেছে না। কারণ হচ্ছে রাস্তায় বের হইলে হুজুররা বলে তুমি হিজাব ছাড়া বের হইছো কেন? তার সিচুয়েশন কি তুই বুঝবি না? তুই কোন দুঃখে লাল হয়েছিলি খানকি? তুই কেন লাল হয়েছিলি? আচ্ছা ছেলেগুলা বাদ দিলাম, ছেলেগুলা বোঝে নাই, তাহলে তাল নির্ধারিত হয়েছে, পিয়ার প্রেশার ছিল। মেয়েগুলা জানে না কিরকম সাফারিং তাদের ফেস করতে হয়। আমি একটা মুসলমান হিসেবে রাস্তাঘাটে যেরকম সাফারিং ফেস করছি, একটা হিন্দু মেয়েকে তার চেয়ে অনেক বেশি ফেস করতে হয়। আমি কপালে টিপ দিয়ে বাসা ভাড়া নিতে গেছিলাম, দেখে আমাকে বাসা ভাড়া দেয় নাই, কারণ আমি হিন্দু। কিন্তু সুদখোর, ঘুষখোর, বলাৎকারীদের বাসা ভাড়া দিতে কিন্তু একটু না কোনো সমস্যা নেই। আমার কপালে টিপ ছিল, আমার মেয়ের কপালে টিপ ছিল, আমাকে বাসা ভাড়া দেয় নাই, বলছে আমরা হিন্দুদের দেই না। আমাকে সে জিজ্ঞাসাও করে নাই আমি হিন্দু না মুসলিম। আমি আর পলা সবাক হয়ে তাকায় আছি, এই কথা কেন বললো? আরেক বাসায় ভাড়া নিতে গেছিলাম, আমি একটু বেলাইনে বলে নিচ্ছি, বলতেছে এই বাসার মালিক হিন্দু, আপনাদের মনে হয় দিবে। আমি কেন আমাদের দিবে, আপনারা হিন্দু না? বলছি না তো। মানে আপনি চিন্তা করেন, তাইলে বুঝেন এদের কি পরিমাণ সাফারিং ছিল, একটা বাসা ভাড়া পাইতে কত স্ট্রাগল করা লাগে। তারা কি বুঝে লাল হয়েছিল? 15 বছরে তারা যে পরিমাণ অধিকার, নাগরিক অধিকার বলে যে চাকরি বাকরি পাইছে, তারা ধরে নিছে কি এটাই বুঝি নর্মাল। তারা ভুলে গেছে 1 থেকে 7 সাল পর্যন্ত হিন্দুরা কোথাও চাকরি পায় নাই। বাংলাদেশ আর্মিতে কোনো হিন্দু নাই। আপনারা কি এটা জানেন? আমি জানার কথা, জেনারেল নলেজ হিসেবে এটা জানার কথা। আর্মিতে হিন্দু নাই। হিন্দু নাই বলতে কি মনে করেন 5000-এ 1টা। আসলে জানি না, আসলে হিন্দু নাই এত কম। আমি জানি 5000-এ 1টা, আমি রেশিওটা বললাম 5000-এ 1টা। 5000-এ 1টা, তার মানে সর্বসাকুল্যে বাংলাদেশে 100 বা 200 হিন্দু আর্মি আছে। খুব বেশি হলে 500 নাই। ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে। এরা কি করে ভাবলো যে শেখ হাসিনা চলে গেলে এদের মানে ফুলে ফলে শোভিত হয়ে যাবে তাদের জীবন? এই যে এসআই থেকে যে 300-র মতো বাদ দিল গেডি দুইরা গত বছর 24 সালের অক্টোবরই তো বাদ দিল গেডি দুইরা কতগুলারে। এই এসআই ছিল, তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর ছিল, বিসিএস থেকেও বাদ দিছে কতগুলারে। হ্যাঁ, তালিকা ধরে বাদ দিচ্ছে। আপনি যে ফরিদ ভাই যে বলতেছেন নেত্রী আসবে, কি দরকার আসার? বান্দর ঘাড়ে ওঠাইছে না, বান্দরের মুখ খাক এখন বয়ে। মজাটা বুঝতে দেন ভাই, প্রত্যেকটা ঘর যদি সাফার না করে আমাদের আবার সেই এই 71-এর মধ্যে এসে আমাদের মরিয়া প্রমাণ করিতে হবে। যেমন এই 24 সালে যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মী টর্চার্ড হয়েছে,
এরা এগুলাকে জাস্ট ডিজিট বলতেছে, কোনো একটা মানুষ হিসেবে কাউন্টই করতেছে না। এই যে জেলের মধ্যে যে এতগুলা মানুষ, মানে এতগুলা নেতা কর্মী মরে যাচ্ছে, এই যে আপনি রাজা ভাই বললেন যে উকিল দিচ্ছে না, আওয়ামী লীগের লোকের পক্ষে উকিল দাঁড়াইতে পারতেছে না কারণ উকিলের ফ্যামিলি লিস্টে থাকবে না, মানবাধিকার লঙ্ঘন হইতেছে না। এই যে মানবাধিকার কমিশন গুলা, হিরো আলম পিডা খাইলে, বউয়ের পিঠা খাইলো, সেটারে রাজনৈতিক কালার দিয়ে এসে চিল্লাচিল্লি লাগাই দিত। এখন যে আওয়ামী লীগের এতগুলা নেতা কর্মী জেলের মধ্যে মরে গেল, তাদের কোনো হেলদোল নেই, মানবাধিকার কর্মী কি কাঠচোদা খাইতে গেছে। আমি এর চেয়ে ভালোভাবে বলতে পারতেছি না, মেজাজ খারাপ হয়ে যায় এইসব মানবাধিকার। আবার দেখবেন যখন আওয়ামী লীগ বিএনপি আসলে কিন্তু মানবাধিকার এদের কোনো কিছু পাবেন না আপনি, এনজিও, কারণ বিএনপির সাথে ভাগে যেতে কম পড়ে যায়। আওয়ামী লীগ তো এসে চোদনার উপর রাখে সবগুলারে, এই জন্য তখন খালি ব্যয় করে। এই যে আমাদের রিজওয়ানা বেলা খুব না দেশ দুনিয়ার উন্নতি করে ফেলে, সে নিজে সর্বোচ্চ ক্ষমতার শিখরে বসে, সে এখন ভোলার সাদা কথা। আমি 2021 সালে গেছিলাম, এত সুন্দর একটা জায়গা ভাই, ট্রাস্ট মি। আওয়ামী লীগের নেতা কর্মী এতই চোর হবে, এতই খারাপ হবে, তারা এত লুটপাট করছে, সাদা পাথর তো লুটপাট করতে পারে নাই। তোরা কি করলি যে 6 মাসে ক্ষমতায় বসে 6 মাসের মধ্যে একটা সাফ করে ফেলাইছ সব পাথর, এবং সেটা কেউ বলতেও পারতেছে না কিভাবে চুরি হয়েছে। আর তুই একটা এনজিও প্রধান, তুই পরিবেশ উপদেষ্টা হয়ে তুই এটা রিসেভ করতে পারছ নাই, তোর হ্যারামটা আমরা বুঝে ফেলাইছি না। আর এক মহিলা, মানুষজন বলতো নাই নেতৃত্ব হারাম, এই বেডি মানুষ কি শাসন পারে, গড় চালাইবার পারে না, এই বেডি দেশ চালাইতেছে, এলিগেই ভালো লাগে না। সেই মহিলা ক্ষমতায় থাকে গেলে সাদা পাথর একটা পাথর তো কেউ নেয় নাই। রেজনা মহিলা না, ফরিদা আক্তার মহিলা না, তারপর আরেকজন আছে, এই তিনজন তাহলে মহিলা না। শারমিন মুর্শেদ সারা জীবন দেখলাম হাতা কাটা ব্লাউজ পিনতে, বগল দেখায় ঘুরে বেড়ায়, এখন দেখি ব্লাউজ পিনতে কিন্তু উপরে একটা কোটিও কিনবে। মানে সে নিজেকে যে উপদেশটা কতটা আনসেফ ফিল করে তার কলিগদের পাশে। আপনি চিন্তা করেন, যেখানে আসিফ নজরুলের মতো একটা লুচ্চি হারামজাদা বসে আছে, কতটা আনসেফ ফিল করতেছে আপনি ভাবেন। এই মহিলার মানসিক কষ্টটা আমি ফিল করতে পারি ভাই। কিন্তু ক্ষমতা লোভের কইরা সেই জায়গাটাও আবার ছাড়া যায় না, সেই জায়গা ছেড়ে যাবে না। আমরা একদম শেষ পর্যায়ে যে কথাটা হচ্ছে ইন্দ্রা বললেন, এটা ধরে আমি একটু প্রথমে ফরিদ ভাইয়ের কাছে যাই, তারপর আবার আপনার কাছে আসি। সেটা হচ্ছে সেফ এক্সিট। এই যে ক্ষমতা ছেড়ে যাওয়া না যাওয়া, রিসেন্ট আপনারা দেখেছেন যে ওই টেম্পো পার্টির যে প্রধান নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছে, তারা সেফ এক্সিটের পরিকল্পনা করতেছে, তারা দেশ কিভাবে ছাড়বে। আমি একটু এই নাহিদের বক্তব্যের একটা লাইন আমি একদম মানে আপনাকে এখানে পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে যে কোথায় সেফ এক্সিট নেবেন, পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নেই। আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। একটুখানি এই পয়েন্টটা আমি বিশেষভাবে ফরিদ ভাইকে একটু দেখতে বলবো। পৃথিবীর যেই প্রান্তেই যান বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে, এটা নাহিদের সরাসরি বক্তব্য। আওয়ামী লীগ না কিন্তু বাংলাদেশের মানুষ, এরা নিজেরাও জানে বাংলাদেশের বিরুদ্ধে তারা কি কি করেছে এবং তাদের চূড়ান্ত পরিণতি কি হবে। এবং নাহিদ বলতেছে মৃত্যু ছাড়া কোনো পথ নাই। ওরা তো জানে, আপনি কিভাবে দেখতেছেন? ওরা তো জানে ওরা কি করেছে, তাই ওই যে ক্ষেতের ডাল খেতেই ভাঙে, ওরাই নিজের কথা নিজেই বলে বেড়াচ্ছে যে ওদের কি পরিণত হবে। এতদিন যদি বলতো আওয়ামী লীগ আছে তাও একটা কথা, মানে বাংলাদেশের জনগণ ছাড়বে না, এই কথাটা কিন্তু আমাদেরও ছিল। আমরা কিন্তু কখনো বলি না যে আওয়ামী লীগ তাদের ধরো, আমরা বলতাম পাবলিক পেটে পাড়াতে গুবাইর করে ফেলবে। ওরা সেটাকে এখন জনগণ বলতেছে, তো করবেই, কারণ ওরা কার পশ্চাৎ দেশে আঙ্গুল দিচ্ছে, কার চোখে আঙ্গুল দিচ্ছে, পোষা মারছে, কিন্তু ওরা ভালো করে জানে, সেই জন্য ওরা নিজেদের আনসেফ ফিল করতেছে। এবং ওরা যে বাংলাদেশ বিরোধী কি কি ওরা করেছে, সংবিধান বিরোধী কি কি করেছে, আচ্ছা আমার আগে বলেন বাংলাদেশ বিরোধী ওরা কি করে নাই সেটা আগে বলেন। যারা এই কাজটা করছে বাংলাদেশ বিরোধী না, বন্দর দেওয়া বাংলাদেশ বিরোধী, করিডোর দেওয়া বাংলাদেশ বিরোধী, মহেশখালী চলে দিয়ে দেওয়া বাংলাদেশ বিরোধী, সংবিধান ছুড়ে দেওয়া বাংলাদেশ বিরোধী, বঙ্গবন্ধুর 35 নম্বর বাড়ি ভেঙে দেওয়া সংবিধান, এটা বাংলাদেশ বিরোধী। জয় বাংলা স্লোগান আপনি দিতে দিবেন না, এটা বাংলাদেশ বিরোধী। আপনি বাংলাদেশের মানুষকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিবেন, এটা বাংলাদেশ এবং মানবতা বিরোধী। আপনি কি করেন নাই? আপনি সবকিছু লুটপাট করে বাংলাদেশের মানুষকে আপনি 4 বছরের মধ্যে দারিদ্রের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন করে ফেলছেন। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এটা দেশ বিরোধী। আপনি বাংলাদেশের মানুষের শরীরের ওজন দেখছেন কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে বলে গবেষণা আসছে, এটাও বাংলাদেশ বিরোধী। মসজিদের ইমাম মারে, মসজিদের ভিতরে কোপায় মারে, এটা কি বাংলাদেশ বিরোধী না? বলৎকার করে মাদ্রাসা, ওটা বাদ দিলাম, ওটা তো তাদের কামই। ওই হুজুরদের অভ্যাস, সতর্কতা বাদ। ওরা মাদ্রাসা কি করলো ওটা আমরা বলবো না, ওটা বললে তো আমরা কাফের হয়ে যাবো, ওটা আমরা রেখে দিলাম, আমরা মসজিদ দিয়ে থাকি। তো এই যে মনে করেন যে এখানে মাদ্রাসা আমরা করি না, তো এই যে এরা যে এগুলো কি করে নাই, সংবিধান বিরোধী, মানে বাংলাদেশ বিরোধী কি করে না আপনি বলেন। এমনকি শেষে তারা যে বলছে নির্বাচন, এরা যে 14 মাস ধরে ক্ষমতায় আছে, এটি তো বাংলাদেশ বিরোধী।
জনগণ কি তাদের নিয়ে আসছে? জনগণ কে খালু ডেকে নিয়ে আসছে? কারা? ও আর দে, তারা তো নিজেরাই বলে ওদের পাসপোর্ট 4টা 5টা, নিজেরাই বলে, আমরা বলি নাই। প্রথমে আমরা বলতাম আমরা না মামলা দিবে ভয় দেখে, এখন থেকে ওরাই বলে এক একজনের নাগরিকত্ব আছে, ওরাই বলে, আমরা বলি না। এটা আমিও বলি নাই, আপনিও বলেন না, আসছেও বলেন নাই, এখন ওরাই বলে তাদের পাসপোর্ট আছে। বাংলাদেশের 2টা 3টা পাসপোর্ট রেখে আপনি ক্ষমতায় থাকবেন, এটা বাংলাদেশ বিরোধিতাকারী না? আপনি সলিমুদ্দি, ওই যে আরেকজন আসছে আমার মতো মৌসালা, ওই যে নাম কি, আরে সংবিধান বাবা আসছে, আলী রিয়াজ নাকি পিয়াজ, উনি আসছেন বাংলাদেশের ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত। আচ্ছা যাই হোক, আমরা আমেরিকান সিটিজেন, আমেরিকার সিটিজেন বাংলাদেশ আইছে আমাদের সংবিধান পাল্টাতে। দেশটার বাবার নাকি? এই দেশ আমার এবং আমার বাবার, এই দেশ আমার বাবার। আমি বলতে পারি, আমি তো পাসপোর্ট বদলাই নাই, তুমি পাসপোর্ট বদলাইছো। আর একটা লোক দাবি করতে পারে, অবশ্য ল্যাংটা সুলেমান, সে দাবি করতে পারে এই দেশটাও তার, ঠিক আছে? তার কারণ সে বলছে জিন্নাহ তার কাছে প্রিয়, ওই ওয়ারিশে সে পাইতে পারে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর ওয়ারিশ, আমরা বলে দিলাম, সেই জন্য আমরা কথা বলবো। আর সেফ এক্সিট মারাও, ওই মমি সিঙ্গার জামাল করে যেটি আছে, এগুলো ঠেলা একা সামলায়ও সারা দেশের কথা মানুষের বাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে যেখানে আছি, ল্যাপটপ নিয়ে আসছি চার্জ আমার একেবারে এখন 5 চলে গেছে, ল্যাপটপ এখন বন্ধ হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই।